অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ খামার। আমরা একেবারেই ঈদের শেষ প্রান্তে, অর্থাৎ আর 2 দিন বা 3 দিন পরেই হচ্ছে ঈদ। তো আমরা শেষ মুহূর্তে যে বিষয়গুলো আলোচনা করতে চাই সেগুলো গণমাধ্যমে এসছে, সোশ্যাল মিডিয়াতেও এসছে, সেগুলো নিয়েই ছোট ছোট করে কিছু আলোচনা করব। এই মুহূর্তে যে সংকটটা বা যে দৃশ্যটা, সেটা হলো বান্দরবানকে ঘিরে, যে সেখানে একটা নিরাপত্তাজনিত কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অপারেশন শুরু করেছে আর্মি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত খুব উল্লেখযোগ্য পরিমাণ সাফল্য দেখা গেছে সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে একটা ভয় আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই যে কুকি চিন যারা শান্তি আলোচনায় ছিল, হঠাৎ করে এই বিচ্ছিন্নতাবাদী এই গ্রুপগুলোকে কারা উস্কাই দিল? এটা কি একান্তই কি আভ্যন্তরীণ নাকি কারোর মদত আছে? কেননা অনেকে বলছেন যে এই কুকি চিন তারা প্রশিক্ষণ পেয়েছে, বাইরে থেকে অস্ত্র আসছে, বাইরে থেকে মন্ত্রীরাও তেমন ইঙ্গিত দিচ্ছে। আপনি কি বলবেন এই প্রসঙ্গে? একটা জিনিস কি, আমি এখানে কয়েকটা কথা বলি। আমি তো আসলে নিজে আমরা তো অত সম্পর্কে জানি না, এটা সম্পর্কে অত ওখানে তো আমি ফিজিক্যালি ছিলাম না, আপনিও ছিলেন না। এটা নিয়ে আমরা দীর্ঘদিন গবেষণা করেছি, এমন দাবিও করা যাবে না। যতটুকু পড়েছি গত কয়েকদিনের পত্রিকায় ঘটনা ঘটে যাওয়ার পরে, তো সব মিলিয়ে আমার যেটা বিশ্লেষণ, আসলে বলেন তো কুকি চিন এই পর্যন্ত কি করেছে? এ পর্যন্ত তারা যেটা করেছে, 3টা ব্যাংকে হামলা করেছে। একটা ব্যাংকে প্রথম দিন যেরকম সোনালী ব্যাংকে, ওখান থেকে তারা 1 টাকাও নিতে পারে নাই, নিতে পারে নাই, কেমনি নিবে? আচ্ছা, দ্বিতীয় দিন 2টা ব্যাংকে অ্যাটাক করেছে, 2টা ব্যাংকে তার টাকা নিয়ে গেছে। লক্ষ্য করেন, আমার যেটা মনে হয় যে তারা আসলে একটা তেমন বড় কোনো গ্রুপ না, তাদের ছোট একটা গ্রুপ, এবং তারা এখন অর্থ কষ্টে পড়ে গেছে, তাদের টাকা পয়সার ঘাটতি, এবং এই টাকা পয়সার পরিমাণটা খুব বেশি তারা নেবে। তাদের অত প্রশিক্ষিত না তারা, এবং অতটা এক্সপার্টও না তারা। অত এক্সপার্ট হলে দেখেন যে জিনিস তারা কোকো করছে, যে 2 ব্যাংক থেকে লুটপাট করছে, কয় টাকা নিচ্ছে? হ্যাঁ, তারপর আবার মুক্তিপণের পরিমাণটাও খুব সামান্য। তাহলে মানে একটা সাধারণ মানুষকেও তো যখন জিম্মি করে এভাবে করে, অনেক টাকা পরিবারের কাছে 50 লাখ টাকা ধরা হয়, 1 কোটি টাকা, 2 কোটি টাকা, কিন্তু এখানে পরিমাণটা অনেক মনে হয়েছে ওরা খুব একটা বড় কোনো টিম আমার কাছে তো মনে হয় নাই। 2 নম্বর হলো যে ওদের আসলে অর্থ কষ্টে তারা পড়ে গেছে, এবং এই অর্থ কষ্ট মেটানোর জন্য তারা ব্যাংক অ্যাটাক করছে। আর ওখানকার মনে করেন একদম প্রত্যন্ত অঞ্চলের ব্যাংক, তো ওগুলি তো অতটা সুরক্ষিত কখন থাকে না। তো যে কারণে তারা 2টা ব্যাংকে পেরেছে, একটা ব্যাংকে পারে নাই। তো কিন্তু প্রশ্ন হলো, এটা তো মনে করেন একটা ব্যাংক, তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান না। এটা যখন হয় তখন তো আমাদের দেশের যারা নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের যে আপনার সক্ষমতা, তাদের যে যোগ্যতা, তার উপর প্রশ্ন উঠে। এবং তারপর সরকার যেভাবে অ্যাক্ট করছে, সরকার যেভাবে প্রতিক্রিয়া প্রকাশ করছে, এটা কিন্তু একদিক দিয়ে আমি মনে করি, বিশেষ করে আর্মি এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেভাবে প্রতিক্রিয়াটা প্রকাশ করেছে, এটা কিন্তু আমি মনে করি একদিকে যথার্থ। এখানে আমি কোনো অহেতুক দেখি না। কিন্তু যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে, 2টা জিনিস আমার কাছে খারাপ লাগছে। একটা হলো, আগের কথা বলি, যে কুকি চিন তো কিছু আর্মি ট্রেনিং তারা নিচ্ছে, তাই না? তাই আর্মি ট্রেনিং তারা কার কাছ থেকে নিচ্ছে? বলছে আমাদের এক মন্ত্রী বলছে যে পার্শ্ববর্তী দেশ থেকে নিচ্ছে। আর আমাদের পার্শ্ববর্তী দেশ কি আমেরিকা? আমেরিকা তো না, আমাদের পার্শ্ববর্তী দেশ 2টা। যে কোনো দিক দিয়ে আপনি যান না কেন, ডাইনে বায়ে, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব পশ্চিম, যেদিকে যান, আমাদের পার্শ্ববর্তী দেশ মাত্র 2টা। একটা হলো ভারত, আর একটা হলো মায়ানমার। মায়ানমারের সঙ্গে ভারতের তুলনায় কিছুই না, মনে করো 2% মতো হইতে পারে, বাকি সবই ভারতের সঙ্গে। তাহলে পার্শ্ববর্তী দেশের সঙ্গে তো আমাদের বিরাট ভালো সম্পর্ক ভারতের সঙ্গে। বলা হচ্ছে নাকি মণিপুর, মিজোরাম এই এলাকায় নাকি ট্রেন্ড হয়েছে, আর কিছু নাকি হয়েছে মায়ানমারের চীন প্রদেশে, কিছু নাকি হয়েছে, হতে পারে। তো মায়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক যে কি, এটা আমি আসলে বুঝি না। মানে আমাদের দিক থেকে আলোচনা করি, ওরা আমাদের এখানে ওরা এখানে একতরফা আমাদের উপর টর্চার করেই যাচ্ছে। কিন্তু রোহিঙ্গা পাঠায় টর্চার করতেছে, রোহিঙ্গা তো ওরাই পাঠাইছে, রোহিঙ্গা টাইগারই নাই, ওরাই পাঠাইছে। আবার আমরা ওদেরকে ফেরত পাঠাতে পারি না। আবার ওদের যে কি আপনার পুলিশ আছে, যে বিজেপি বর্ডার গার্ড পুলিশ, এরা ওখান থেকে পরে আরাকান ফোর্সের মাইর খেয়ে আমাদের এখানে ঢুকে, আমরা তাদের সসম্মানে জাহাজে করে ঘোরা পথে ওদেরকে ফেরত পাঠাই।
মানে আমরা মোটামুটি তাদের জন্য একটা নিরাপদ একটা প্রতিবেশী, যে আমরা কিছু করি না, আমরা ওই বাপুরাম সাপুরের সাপের মতো স্পর্শ করি না, ঘুষ ঝাঁসা করি না, কামড়ও দিই না, দাঁত নাই। তো ঠিক আছে করতেছি, কারণ আমাদের আবার একটা পররাষ্ট্র নীতি আছে, কিন্তু সবার সঙ্গে বন্ধুত্ব, সবার সঙ্গে বন্ধুত্ব করতেছি। এই বন্ধুত্বের সুযোগে তারা আমাদের এখানে লোক পাঠায়। এখন শুনি যে চীন দেশেও, চীন প্রদেশেও নাকি আমাদের এখানে ট্রেনিং দিয়ে কুকি চীনকে পাঠানো হয়েছে। যাও, এখন এটা কিভাবে? আর ভারতের যে পার্টটা মিজোরাম অথবা এই জায়গাটাতে, এইখানে মনে পড়ে এই জায়গাটাতে ভারত সরকারের কিন্তু তেমন ভালো নিয়ন্ত্রণ নাই। আপনি দেখবেন কয়েকদিন আগে মণিপুর মিজোরামে কিন্তু অনেক সংঘাত হয়েছে, এখানে ভারত সরকারের কিন্তু নিয়ন্ত্রণ নাই। তারপরেও আমি মনে করি যে এই ব্যাপারে ভারতকেও ইনভলভ করা উচিত আমাদের, কারণ আমাদের কথা হলো কি ভাই, বাইরে যা কিছু হোক না কেন আমরা তো এগুলোকে মেনে নিতে পারবো না। এটা তো আমাদের জন্য, কারণ দেখেন দুইটা ব্যাংকে অ্যাটাক করছে, ওর পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়েছে এই এলাকাগুলিতে ভাবেন আপনি, পর্যটন শিল্পে একটা ধস নামবে, তখন নামবে না? তো আমাদের তো অর্থনীতির ক্ষতি হচ্ছে এই জিনিসটা। কিন্তু তারপরে আমি বলবো সরকার ভালো করছে, কিন্তু সরকারের এক জিনিস আমি বলবো, সরকারের মন্ত্রীরা উল্টাপাল্টা কথা বলছেন। একজন মন্ত্রী বললো একজন মন্ত্রী বিএনপি কেও দায়ী করে ফেলেছে। আচ্ছা, আরেকটা দ্বিতীয় বড় বিষয় ছিল, আজকে আমরা দেখছি যে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান, সে একটা কথা বলছে যে দুদক জিন পরিণয় আসলো আর ফু দিয়ে দিলাম। অর্থাৎ বলছে পত্রপত্রিকায় রিপোর্টটা উঠলেই হবে না, এটা নিয়ে তদন্ত করতে হবে, দেখতে হবে, হ্যাঁ এটার সত্যতা, তারপরে তারা অ্যাকশনে যাবে আর কি। কিন্তু আপনার কি মনে হয় যে এই এত বড় ঘটনা, তারা তো মোটা দাগের কিছু জিনিস দৃষ্টান্ত হিসাবে তদন্ত করবে এবং সাথে সাথেই তারা ছাপায় পড়বে, যেটা তারা নিজেরা করেনি, অন্য একটা গণমাধ্যম পড়লো, তারপরে যদি এরকম যদি বক্তব্য দেয়, তাহলে সেটা কি খুব মনে হয় যে দুদক খুব কঠোর অবস্থানে আছে? দুদক হলো বাংলাদেশে আমার বিবেচনায় একটা হাস্যকর প্রতিষ্ঠান। এদের কাজকর্ম আমার জন্য প্রচুর হাসির উদ্রেক করে। এরা সিরিয়াসলি ধরে খালেদা জিয়া 2 কোটি না 2.5 কোটি টাকা চুরি করছে, এটা এরা সিরিয়াসলি ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে সে কি করছে, সে শ্রমিকের পাওনার থেকে শ্রমিককে 5% মুনাফা দেয় না, এটা বলে। যখন ডক্টর ইউনূস দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, তখন কি যে যার মাধ্যমে দিছে, যে উকিলের মাধ্যমে, সে উকিল আবার এখান থেকে বাড়তি টাকা নিচ্ছে, এইগুলি বলে। তারা কি বলে যে বাংলাদেশের কয়েকটা প্রতিষ্ঠান শ্রমিককে মুনাফার 5% দেয়? বলে। দ্বিতীয় যে আপনি অপরাধ করছেন, জরিমানা করলো, আপনি জরিমানা দিলেন, তখন বলো যে এই টাকা তুমি পাইলে কোথায়? এটা তো বলো অবৈধ টাকা। বলে না, বলে কি এত তাড়াতাড়ি জরিমানা পেয়ে গেল কেমন? মানে অপরাধ করছে, ডক্টর ইউনূস বলছে যে শ্রমিকদের আপনি 5% দেন নাই, ঠিক আছে বলেন 5% কত? এত। মামলা করা দরকার কি? আমি দিয়ে ভুল করছি, আমি এখন দিয়ে দিচ্ছি, খুব সংখ্যা করতেছি, সে দিয়ে দিল, এবং সেটা 1-2 কোটি টাকা না, কিন্তু প্রায় 300-400 কোটি টাকা দিয়ে দিল শ্রমিকদেরকে। এখন কেমনি করে দিল তো তাড়াতাড়ি? কার মাধ্যমে দিল? উকিলের মাধ্যমে। তাহলে উকিল মধ্যস্থতা করছে, এটা কোর্টে যাওয়ার দরকার, কেমনি তো হয়ে যায়। উকিল মধ্যস্থতা করলো কেন? তাহলে উকিলকে ডক্টর ইউনূস টাকা দিচ্ছে। মানে মূল লক্ষ্য হলো কি, শ্রমিকরা সবাই টাকা পেয়ে গেছে, কিন্তু আমি তো খবর দিচ্ছি জিনিসটা। এবং ওইটা গ্রামীণ ওই আপনার ইয়ের যেটা গ্রামীণ টেলিকম যেটা আছে, ওইখানে মানে একজন ড্রাইভার যে, সেও 2 কোটি টাকার কম পায় নাই। সবাই খুশি, সবাই খুশি, যে দিয়েছে সেও খুশি, যে পাইছে সেও খুশি, যে পাওয়াই দিয়েছে সেও খুশি। দুদক সবাই কেন খুশি হবে? তো এই হলো দুদকের কাজ কাম। মানে বিষয়টা হলো কি, আমার কথা হলো কি, যে তারা পিক এন্ড চুজ এর ফর্মুলা দিচ্ছে। বলে না পিক এন্ড চুজ, মানে তারা বুঝে যে অমুকের যদি ক্ষতি হয় তাহলে সেটা আমার খুশি, অমুক যদি না বলে তাহলে আমি খুশি না। এখন আমি ওই আলোচনা, আমি বর্তমান আলোচনায় আসি, যে নিউজটা নিয়ে আলোচনা হয় সম্ভবত ওই যে বেনজির আহমেদের নিউজটা নিয়ে। আচ্ছা, বেনজির আহমেদের নিউজের আলোচনা হয়ে থাকে, ওনাদের কাছে অভিযোগ করতে হবে। আচ্ছা, একটা পত্রিকায় একটা অভিযোগ করছে, পত্রিকার অভিযোগ তো বড় অভিযোগ, সারা জাতি জানে অভিযোগটা। তো দুদক তো একটা নোটিশ দিতে পারে পত্রিকা রিপোর্টারকে, যে তুমি আসো, আইসা আমাকে তথ্য প্রমাণ করে দাও। দুদকের কাজ কি? তার কাছে অ্যাপ্লিকেশন করলে পরে সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া, নাকি যে সে কোনো খবর পাইলে সেটার উপরে সে ঝাঁপায় পড়া? একটা দুর্নীতি হচ্ছে, খবর পেয়েছে, আমি এর প্রতি অ্যাকশন নিব। যার বিরুদ্ধে, যার মাধ্যমে খবরটা পাইছি, তাকে বললেই তো হয় তুমি আসো, তথ্যগুলি দাও। তথ্যগুলি নিয়ে তারা, অথবা তারা তো বেনজির আহমেদকেও নোটিশ করতে পারে
যে আপনার বিরুদ্ধে জাতীয় পত্রিকায় এরকম নোটিশ আসছে, এরকম নিউজ আসছে, তথ্য আসছে, আপনার কি বক্তব্য আমাদেরকে বলেন? বলছে বলে নাই, এখন বড় বড় কথা বলতেছে। এই দুটোগুলো আমার বিবেচনায় একটা বেসিক্যালি হাস্যকর প্রতিষ্ঠান। হাস্যকরটা এই কারণে যে সে কাদেরকে টার্গেট করবে সেটা আমরা সবাই জেনে যাই, আমরা আগে বুঝে যাই যে তারা কি করবে আর কাদেরকে তারা ছাড় দিবে, আমরা এটাও বুঝে যাই। এই যদি সিচুয়েশন হয়, এই প্রতিষ্ঠানকে আপনি কিভাবে বলবেন এটা কি সিনসিয়ার প্রতিষ্ঠান? আপনি দেখেন আপনি বেনজির আহমেদ কি করছেন, এত বড় একটা অভিযোগ, সরকারের কেউ কোনো কথা বলে না, দুদক কোনো কথা বলে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ কিছু বলে না, অর্থনৈতিক দুর্নীতি যারা দেখবে তারা কিছু বলেন না, বেনজির আহমেদ নিজেও কিছু বলেন না। বেনজির আহমেদ নিজে একটা ফান করেন, একটা স্ট্যাটাস দেন যে কুৎসার কিসসা আভি বাকি হয়, অর্থ কি রে ভাই? উনি চুপ করে আছেন। আচ্ছা, উনি চুপ করে থাকার অর্থটা কি? চুপ করে থাকার অর্থ হলো আমার কাছে এই যে ওনার কিছু বলার নাই, উনি হাতে নাতে ধরা খেয়ে গেছেন, উনি হাতে নাতে ধরা খেয়ে এখন চুপ হয়ে গেছেন, এখন ওই যে তাইরি নাইরে করতেছেন আর কি, ওনার কিছু বলার নাই। ভয়ঙ্কর বিষয় হলো যে উনি কেবল নিজে অন্যায় করেছেন তা নয়, উনি এই দুর্নীতি করার মাধ্যমে পুরো পুলিশ বিভাগকে অপমানিত করেছেন, পুলিশ বিভাগকে উনি প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন। আচ্ছা, উনি কি বাংলাদেশের একমাত্র আইজিপি ছিলেন? আর আইজিপি ছিলেন না? অন্য কোন আইজিপি দিয়ে এই ধরনের কাহিনী আপনি শুনছেন? উনি প্রথম ঘটিয়েছে দেখেন। আমার সঙ্গে পুলিশের সাবেক দুজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে আলাপ হয়েছে, তারা আমাকে বলতেছে এটা কি দেখলাম, আমরাও তো ছিলাম এরকম পদে। হ্যাঁ ঠিক আছে, কম বেশি সবার প্রপার্টি আছে, তাই বলে এত এত টাকার মানে কি? মানে হলো এত দুর্নীতি উনি করছেন। মানে দেশের জন্য খুবই একটা খারাপ উদাহরণ। আমি আবার অন্যভাবে এমনি মাঝে মধ্যে কল্পনা করি আর কি, আজব আজব। যেমন চিন্তা করি যে 64টা জেলায় যদি এরকম 64টা উদ্যোক্তা পাওয়া যেত, তাহলে তো বাংলাদেশের চেহারা মানে ইউরোপ আমেরিকার মতন হয়ে যেত। আচ্ছা শুনেন, আপনি আমাকে বলেন, এই উদ্যোক্তারা টাকাটা কার কাছ থেকে দিয়েছিল? কার কাছ থেকে দিয়েছে? ভাই, অনেকে তো মানুষের কাছ থেকে নিয়ে তারা এটা কোন কাজে লাগায় না, বিদেশে পাচার করে। এই লোক তো কাজ মানে কাজে লাগাইছে, কিন্তু এটা সে দেশেই কাজে লাগায় নাই, সে টাকাটা দেশেই রেখেছে, এটা বলতে পারেন আপনি, এইটুকু ঠিক আছে। কিন্তু সমস্যাটা হলো, ধরেন আমার শরীরে অনেক রক্ত, যদি এই রক্তটা আসলো কোথেকে? আমি আপনার কাছ থেকে নিয়েছি 5 সিসি, আরেকজনের কাছ থেকে নিয়েছি 10 সিসি, আরেকজনের কাছ থেকে নিয়েছি 1 লিটার। এই অন্যদের শরীর থেকে রক্ত নিয়ে নিয়ে আমার শরীরে ভরে আমার শরীরে রক্ত আমি বাড়াই দিচ্ছি। তাহলে আপনাদের শরীরে রক্ত কমে গেল, আপনারা যে দুর্বল হয়ে পড়লেন, এটা আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, আমি রক্ত নিয়ে বাইরে বিক্রি করতে পারতাম না, আমার নিজের কাছে রেখেছি, নিজের ফ্রিজে আমি রেখেছি, তোমার শরীরে ঢুকাইছি, যাই করে করছি। তাহলে এটা কি ভালো কাজ হলো? মানে আমার কথা হলো কি, এটা হয়তো আপনি বলবেন যে ওর চেয়ে ভালো হয়েছে, ওইটা যারা বিদেশে পাঠাচ্ছে তার চেয়ে ভালো হয়েছে। ঠিক আছে, তার চেয়ে ভালো হয়েছে, কিন্তু এই কাজটা তো আপনি করতে পারেন। আপনি যেরকম গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, দেখেন অনেকে আছে ব্যবসায়ী, ব্যবসায়ী যে ক্যারেক্টারটা এরকম, তারা তো বিদেশে টাকা নিবেই। অনেকে হয়তো মন্ত্রী, কিন্তু উনি বলছেন আমার বাপ ব্যবসায়ী ছিল, আমিও ব্যবসায়ী, পেশা ব্যবসায়ী। যেমন ধরেন ভেজাল খাদ্য পরিবেশন করে কেউ বড় লোক হলো, এটাকে কি আপনি খুব অ্যাপ্রিশিয়েট করা যাবে না? তো মানুষকে তো অ্যাপ্রিশিয়েট করা যাবে না, এটা খুবই খারাপ। কিন্তু ব্যবসায়ীরা যখন করে কাজটা, দুই ধরনের কাজ, চুরি একটা রিকশাওয়ালা করতে পারে, চুরি একটা বেকারও করতে পারে, চুরি একটা মসজিদের ইমামও করতে পারে। তিনটাই কি সমান অপরাধ? এটা আপনি বলেন, তিনটাই কি সমান অপরাধ? আমি তো মসজিদের ইমামের টাকা এই জন্য দেশে চুরি থামাবে, মানুষকে বোঝাবে তুমি এটা করবা না। পুলিশের আইজিপি, ওনার কাজ হলো সারা দেশের দুর্নীতি প্রতিরোধে ওনার বাহিনীকে কাজে লাগানো, আর ওই ক্ষমতা দিয়ে উনি নিজেই করতেছেন কাজটা। তো এটা তো ভয়ঙ্কর। এবং এটা আসলে মানে অবশ্যই ওনার ব্যক্তিগত এর থেকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত, অথবা সরকারের মানে ব্যাখ্যা দেওয়া উচিত। এটাকে আপনি এই দুটো কোনো জিন পরিণয় এইভাবে কথা বলে জিনিসটাকে অ্যাভয়েড করা আসলে একেবারেই এটা আমি খুরশিদ আলম খানকে ধন্যবাদ জানাই। আমি খুরশিদ আলম খানকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে উনি যখন এই কথাটা বলেছেন, দুদক কোনো জিন পরিণয় ফু দিলে কি হয়ে যাবে, এটা বলার সময় উনি জানেন যে উনার এই কথা যারা শুনবে কেউ বিশ্বাস করতেছে না, সবাই এই কথাটা হাসবে। উনি এটা জানেন, উনি জেনে এই কথাটা বলেছেন। কেন বলেছেন? উনার অসহায়ত্ব প্রকাশ করার জন্য বলেছেন। পাশাপাশি এই কথা বলার মাধ্যমে উনি পুরো সরকার ব্যবস্থাকে উনি প্রশ্নের মুখে তুলে দিয়েছেন। আমি বলবো ধন্যবাদই জানাইলাম।
আচ্ছা, আরেকটা ছোট বিষয়, জি খবরে দেখলাম যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রলীগ কমিটি করবে। নর্থ সাউথে বিভাগ ভিত্তিক তারা কমিটি গঠন করেছে, কিন্তু পুরো মানে বুয়েটের অভিজ্ঞতার আলোকে মানে দেখলাম যে অপি করিম একটা, সে নিজেও আর্কিটেক্ট ছিলেন এবং তিনিও বিরোধিতা করেছেন, তারপরে আইনুল নিশাত তিনিও বিরোধিতা করেছেন এবং তাদের ব্যাপারে খুব নেগেটিভ মানে মন্তব্য করার পর অপি করিম দেখলাম তার মানে আইডিটা ডিঅ্যাক্টিভ করেছেন। কিন্তু সামগ্রিকভাবে এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কমিটি করা অবস্থান, এটা কি কতখানি ভালো হচ্ছে? আমি বলি, আমি নিজে কিন্তু ছাত্র রাজনীতির পক্ষে, আপনিও যাওয়াটা আমার পক্ষে, কারণ স্টুডেন্ট লাইফে ছাত্র যখন ছিলাম রাজনীতি আপনিও করতেন আমিও করতাম, তো আমি এটা পক্ষে। কিন্তু ছাত্র রাজনীতি বলতে তখন আমরা যেটা বুঝতাম এবং যেটা চর্চা করতাম, এই ছাত্র রাজনীতি কি ছাত্রলীগ এখন করে? আপনি বলবেন যে কেন ছাত্রলীগের কথা বলতেছি, কেন বলতেছি এই কারণে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয় বলেন, ছাত্র রাজনীতি মানে ছাত্রলীগের দৌরাত্ম্য। ছাত্রলীগ তো তাদের ছাড়া আর কাউকে রাজনীতি করতে দেয় না। আজকে বিএনপি যদি বিএনপি একটা মিটিং করতে যায় ঢাকা ইউনিভার্সিটিতে, বিএনপির ছাত্রদল ছাত্রলীগ করতে দিবে? মাইরা পিটা বলবে কি তারা এখানে বাস্তানি করতে আসলে সাধারণ ছাত্ররা প্রতিহত করেছে। তো এখন তাদের সম্পর্কে সাধারণ মানুষের মূল্যায়নটা কি সেটা বোঝার জন্য তো বুয়েটের স্টুডেন্টরা তাদের অফিসিয়াল মেইলে যে একটা মতামত দিয়েছে, জরিপ করেছে, সেই জরিপ থেকে তো বোঝা যাচ্ছে মাত্র 3%। বুয়েটের সমস্ত স্টুডেন্টরা সেখানে মতামত দিয়েছে, ওদের ওই সিস্টেমটা আছে, তারা মতামত দিতে পারে, একটা মানে কমন মতামত। সেখানে বুয়েটের সমস্ত স্টুডেন্ট একজন বাদ নাই, সবাই সেখানে মতামত দিয়েছে এবং সেই মতামতে মাত্র 3% লোক বুয়েটের ছাত্র রাজনীতির পক্ষে আছে আর 97% তার বিপক্ষে আছে। তাহলে 3% বড় নাকি 97% বড়? এই কথা আরেকটা প্রশ্ন করি। আমি ভাবছি যে ধরেন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ মনোভাব সম্পন্ন, তার মানে সন্তান যদি বুয়েটে পড়ে থাকে, তাহলে তখন সে অভিভাবক, আবার অন্যদিকে তার পরিচয় হচ্ছে আওয়ামী লীগের সে সমর্থক বা শুভাকাঙ্ক্ষী বা নেতা কর্মী। সেই মানুষটা কি তার মানে চাইবে যে বুয়েটে আবার সেই ছাত্র রাজনীতি চালু হোক? এটা আমার সেন্স থেকে আমি যতটুকু বুঝি চাইবে না, কিন্তু এটা তো আমি বললে হবে না, এটা তারা বলতে চাইবে, চাইবে। আমি মনে করি দেখেন, অভিভাবক যেরকম চায় কি চায় না, তার সন্তান যে আওয়ামী পরিবারের যে সন্তান মানে আপনার বুয়েটে পড়ে, সেও তো আওয়ামী ভাবধারা, আওয়ামী চিন্তাধারায় পরিচালিত, কিন্তু তারাও তো এটা পছন্দ করছে না রে ভাই। তাহলে কি আপনি বলবেন যে বুয়েটের স্টুডেন্টদের মধ্যে মাত্র 3% লোক আওয়ামী লীগকে সমর্থন করে আর 97% করে না? আমাকে একজন বলেছে কি জানেন, যে আসলে ঠিকই আছে। আমি কেন ঠিক আছে? যে আওয়ামী লীগের পক্ষে তো সারা দেশেও 3% বেশি নাই। সে বলতেছে যে আওয়ামী লীগের পক্ষে তো সারা দেশেও 3% বেশি নাই, এবং এই 3% জোরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে। ওইখানে ওই 3% জোরে আওয়ামী লীগ বুয়েটে ছাত্র রাজনীতি শুরু করবে। সহজ হিসাব সে দিয়ে দিচ্ছে, দেশ যেভাবে চলতেছে বুয়েটে সেভাবেই চলবে। আপনি বুয়েটকে দিচ্ছেন নাকি দ্বীপ বানাতে পারেন না, তাদের বক্তব্য। এখন এটা আপনি কি জবাব দিবেন? কোনো জবাব দেন না। মানুষ এগুলো বলছেন, আপনি তো মানুষের মুখকে তো আটকে রাখতে পারবেন না রে ভাই, মানুষ বলবে, সেগুলি বেরিয়ে আসবে। এখন আপনি বলেন অপি করিম একটা অপিনিয়ন দিয়েছে, এটা তার অপিনিয়ন, তাকে ডিএক্টিভ করতে হলো কেন? তাকে ডিএক্টিভ করতে হলো ওই 3%-এর যন্ত্রণায়। ছাত্রলীগ বলতেছে কারণ বাপের ক্ষমতা নাই আমাদেরকে আটকায়, এই হুঙ্কারের জোর কি ওই 3%। তারা মনে করে ওই 3% 97%-এর চেয়ে বেশি ক্ষমতাধর, কারণ তাদের সঙ্গে সরকার আছে, তাদের সঙ্গে ক্ষমতা আছে। তো এখন এইভাবে যদি গাইডলাইনে থাকে করে, আমি কি করতে পারবো? আচ্ছা, শেষ একটা ছোট মতামত। বিমান নিয়ে বেশ আলোচনা হচ্ছে, একটা আহ্বান বিমানের পক্ষ থেকে যে রিজার্ভ বাড়াতে, তারা যাতে বিমানে চলাচল করে প্রবাসীরা দেখলাম যে এটার ব্যাপারে বেশ প্রতিক্রিয়া, যে আগে বিমান ঠিক করেন, টিকিট পাওয়া যায় না, ভিতরে সিট খালি, সেবার মান বাড়ান, সময় মতো বিমান ছাড়ে না, এই সমস্ত এন্তার অভিযোগ। আপনি কি বলবেন? বিমানের ব্যাপারটা হলো কি, আপনি তো নিজে প্রচুর বিমানে চলাচল করেন, দেশের বাইরে যান টান, আপনি কি দেখেন প্রথমে?
যেটা কোন দেশের এয়ারলাইন্স এটা দেখেন তা না, আপনি দেখেন কি কোনটাতে সুযোগ সুবিধা কি, কোনটা প্রথম দেখেন ভাড়া কোনটায় কম আছে, এক নম্বর কারণ ভাড়া কোনটায় কম আছে। তো যেটা ভাড়া কম পড়ে যাবেন, এটা পৃথিবীর সবাই, এটা তো ভাই বাংলাদেশটা, এটা তো ওপেন মার্কেট ইকোনমি, সারা দুনিয়ার সঙ্গে আপনাকে কম্পিট করতে হচ্ছে। এক নম্বর হলো ভাড়া কোনটায় কম আছে, এটা যাবেন আপনি। দুই নম্বর দেখবেন যে ঠিক মতো কোনটা যায়, ডিলে হবে না, জাস্ট টাইমে পৌঁছবে। যাতে দেখেন অনেক সময় বিমানের যাত্রা তো আপনি জানেনই, কানেক্টিং ফ্লাইট ধরতে হয়। আপনি এখান থেকে এক জায়গায় যাবেন, এখান থেকে দিল্লি যাবেন, দিল্লিতে আপনি 1 ঘন্টা থাকবেন, আধা ঘন্টা থাকবেন, ঠিক আপনি আরেকটা জায়গায় যাবেন। এখন যদি এই বিমান যদি এখান থেকে 2.5 ঘন্টা পরে, তাহলে কি আপনি কানেক্টিং ফ্লাইট ধরতে পারবেন? যারা কানেক্টিং ফ্লাইট ধরে তারা কখনো বিমানে ওঠে না, এটা আমি বহু লোকের সেটা করে দেখছি। তারা বিমানে আপনার ভরসাই করে না, ওই গৌতম আমাকে ঠিক মতো নিতে পারবে না। এইগুলো জানলে আপনি টাইমিংটা তারা দেখে যে সিনসিয়ার কিনা, অ্যাকুরেট কিনা, এটা দেখে। তারপরে কি দেখে? তারপরে দেখে যে অভ্যন্তরীণ সেবাটা কি, বিমানে ওঠার পর তারা আমার সঙ্গে কি ব্যবহারটা করে, এটা তারা দেখার চেষ্টা করে। এবং অনেকে আমাকে এরকম কথা বলেছে যে বিমানে ওঠার পর এই বিমানের লোকগুলো বিদেশিদের সঙ্গে যে আচরণ করে বাঙালিদের সঙ্গে সে আচরণ করে না। এটা অভিযোগ আমি অনেক পেয়েছি, তারা বাঙালিদেরকে পাত্তা দেন না, মুক্ত মুখাবি যাবি। তো এইগুলি আগে ঠিক করেন ভাই। যদি বিমানে রেভিনিউ বাড়াতে চান, যে কারণে মানুষ ফ্লাইটে উঠে, বিমান বিভিন্ন প্লেনে উঠে বিদেশে যাতায়াতের সময়, সেই কারণগুলি নিয়ে আপনারা জানেন সবাই, এটা তো আমি জানি, আপনি জানেন, ওরা জানে, ওরাও জানে, সেইগুলি ঠিক করেন। এইগুলি ঠিক না করলে হবে না। একই দূরত্বে আপনি কালকে একটা রিপোর্ট দেখছেন যে একই দূরত্বে, মানে মনে করেন ঢাকা থেকে ব্যাংকক আর কলকাতা থেকে ব্যাংকক 4-5 মিনিটের হেরফের, একই দূরত্বে। মানে এখান থেকে যখন আপনি যাচ্ছেন 30-32 হাজার ন্যূনতম ভাড়া, আর যখন কি কলকাতা থেকে কেউ যাচ্ছে তখন 15-16 হাজার ভাড়া। এটা কেন? এটা ওই কারণে যে আমাদের মধ্যে মানে প্রকৃত ব্যবসায়িক মনোবৃত্তিটা নাই, আমাদের মধ্যে লুটপাটের মনোবৃত্তি। আপনি আমাকে বলেন, এই যে কয়েকদিন আগে 31 জন সাংবাদিককে নিয়ে রোমে গেল, তাদের নিয়ে 5 স্টার হোটেলে রাখলো, অমুক রাখলো, তমুক রাখলো। আপনি আমাকে বলেন, এই 30 জনকে 4-5 দিন নিয়ে রোমের মতো জায়গায় 5 স্টার হোটেলে রাখা, তাদের নিয়ে যাওয়া বাট নিয়ে আসা ফ্রি অফ কস্ট, এই সাংবাদিকদের অবস্থানের কারণে বিমানের ব্যবসা কয় ইঞ্চি বাড়বে? 1 ইঞ্চিও বাড়বে না। তাহলে এদেরকে নিল কেন? এদেরকে নিল এই কারণে এরা নাকি যাতে এসে অথবা বাকি সময়ে এরা বিমানের কেনা দাসে পরিণত হয়। মানেটা কি? মানেটা হলো যে বিমান যখন কোনো লুটপাট, বিমানের কর্মকর্তারা যখন কোনো লুটপাট করবে, এরা যেন যে এটা নিয়ে কোনো নিউজ না করে, এটা থামানোর জন্য, এই সাংবাদিকগুলি বিকৃত সাংবাদিক। মিডিয়াগুলোতে বিমানকে হাইলাইট করে তো কোনো ইয়েও দেখলাম না, মানে প্রতিবেদনও দেখলাম না। দেখছেন হাইলাইট করার জন্য যায়নি, এখানে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে যে তোমরা আমাদের দুর্নীতিগুলো প্লিজ দেখো না, না দেখে চুপচাপ থাকবা, হিসাব তো এটা। এবং তারা আগামীতে তাই করবে, হাইলাইট করার কি আছে? হাইলাইট করতে গেলে তো প্রশ্নের মুখে পড়বে। বিমানের কর্মকাণ্ড তো এমন একটা কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড তো বাইরের লোকজন বিমানের হাইলাইট করে কি আছে, আকাশে ভালো গেছে এটা বলবে। সম্প্রতি ডিবিসির সঞ্চালক বা উপস্থাপিকা নাজরিন মুন্নি একটা স্ট্যাটাস দিয়েছিল যে অপু বিশ্বাসকে ডাকা হয়েছিল তারকারা কেন রাজনীতিতে আসতে চায়, এই বিষয়ে একটা টক শোতে অপু বিশ্বাস 25,000 টাকা দাবি করছে। তো নাজরিন মুন্নি লিখছে যে আমি তখন বলে দিয়েছি যে আর টাকার দরকার নেই, আমি উত্তর পেয়ে গেছি যে কেন রাজনীতিতে আসতে চাই। দুইটা প্রশ্নে নিবেশ পক্ষে বিপক্ষে আসছে। একটা হলো যে নাজরিন মুন্নি ঠিক করেনি যে এই সম্মানটা কেন চাইলো, আবার অন্যদিকে আমরা অনেকেই সমর্থন করছে যে উত্তর পেয়ে গেছে যে কেন রাজনীতিতে আসতে চাই। এখন টক শোতে মানে তারকাদের জন্য, যেমন আমাদের প্রোগ্রাম ডিপার্টমেন্টে যখন তারকা আলাপ হতো বা শোবিজ শো হতো, সেটার পারিশ্রমিক কিন্তু অন্য হতো। কিন্তু সাধারণ টক শো, সেখানে মন্ত্রী আসুক, এমপি আসুক, আর আমি সাধারণ নাগরিক যাই, সবার জন্যই 1,000 বা 2,000 টাকা ফিক্স। তো এখানে কি অপু বিশ্বাস মানে তাকে তারকা মূল্যটা দেখলো, মানে সে তো সাবজেক্টটা ছিল রাজনীতিতে কেন আসতে চায়, তো সেই মেসেজটাকে থ্রো করা জরুরি ছিল কিনা, আপনি কি বলবেন? এটা কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন আপনি? এখানে আসলে অনেকগুলি বিষয় আছে। এটা হলো অপু বিশ্বাস যদি 25,000 টাকা চেয়ে থাকেন, উনি এটা চাইতেই পারেন। উনি মনে করেন এটি ওনার রেট, উনি মনে করেন যে তার কাছ থেকে ডিবিসি মিনিমাম 3 ঘন্টা সময় তার যাবে ওখানে যেতে, ওখান থেকে আসতে, ওখানে যাওয়ার পর মেকআপ টেকআপ আছে, ওনার সঙ্গে কথা হবে, সব মিলে 3 ঘন্টা ওনার টাইম যাবে। উনি আমাদের হিসাব করেছেন।
এই 3 ঘন্টার সময় তো ওনার দাম আছে, এই 3 ঘন্টার সময় আপনি ওনার কাছ থেকে কিনে নিচ্ছেন। কিন্তু তো আপনি এই অপবিশ্বাসের এটা দেখিয়ে এটা ইন্টারভিউটা করার পর আপনি এটা আপনার ডিবিসি তার টিভিতে এটা প্রচার করবে না? বলেন করবে কিনা? যে করবে, ওটাতে তার বেশি বিজ্ঞাপন সে পাবে না? পাবে। ডিবিসি কে ব্যবসা করবে না? করবে। তো ডিবিসি যদি ব্যবসা করে, সে ব্যবসার থেকে যদি অপবিশ্বাস তার পারিশ্রমিক চায়, অপবিশ্বাসের অন্যায়টা কোথায় হচ্ছে? আপনি আমাকে কথাটা বলেন। আমি গেলে আপনি গেলে যতটুকু ব্যবসা তার হবে, অপবিশ্বাস গেলে ব্যবসা বেশি হবে বলে যে অপবিশ্বাস মনে করে, সেটা অপবিশ্বাস চাইতেই পারে। আমি এর মধ্যে কোনো অন্যায় দেখি না। অন্যায় যেটা হয়েছে সেটা হলো অপবিশ্বাসের যে বক্তব্যটা, এটা নাজনীন মুন্নী পাবলিক করতে পারে না। এটা তার সঙ্গে নাজনীন মুন্নীর একটা কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টে সে নাজনীন মুন্নীর আসলে রাজি হয় নাই, নাজনীন মুন্নী পারে নাই, এই জন্য হয় নাই। আচ্ছা, নাজনীন মুন্নী ওখানে বেতনের বিনিময় আছে না? নাজনীন মুন্নী যে কাজটা এখানে করে তার বিনিময়ে তাকে ডিবিসি টাকা দেয় না? তাই তো? নাজনীন মুন্নীকে যত টাকা দেয়, অন্য প্রেজেন্টারকে কি সেই টাকা দেয়? হ্যাঁ, দেয় না। তো কেন দেয় না? কারণ অন্য প্রেজেন্টারের উপর কর্তৃপক্ষ মনে করে যে এই প্রেজেন্টারকে আনলে আমার যে ব্যবসাটা হবে, আরেকজনকে আনলে আমার ততটুকু ব্যবসা হবে না। যার দ্বারা তার ব্যবসা বেশি হবে তাকে সে বেশি টাকা দেবে। এটা তো কোনো অন্যায় দেখি না ভাই। এন্ড অফ দ্য ডে ডিবিসি তো কোনো চ্যারিটি প্রোগ্রাম করে না, জনগণের উপকার করার জন্য মাঠে নামে নাই, তারা ব্যবসা করার জন্য মাঠে নামছে। তো তুমি আমাকে নিয়ে ব্যবসা করবা, আমাকে তুমি টাকা দেবা, আমার সময় নেবা কেন রে ভাই? হ্যাঁ, আমি যাবো কখন? যখন আমি দেখবো যে আমার সময়ের দাম নাই। জায়েদ খান যাবে, জায়েদ খানের কোনো ওই হয় না, মুভি টুভি নাই, সে যাবে, কমিক করবে না, কি করবে, লাফলাফি করবে, তাকে নিয়ে যান। আপনি অপবিশ্বাসকে নিয়ে গেলেন কেন? আরো তো অনেক নিয়েছিল, নায়িকা ছিল, ওদেরকে নিতে। একটা আমার আরেকটা প্রশ্ন কিন্তু ছিল, মানে আমরা বিপরীত যদি আরেকটা দেখি, যে যখন কেউ রাজনীতিতে আসছে, মানে তখন তো আমরা যেমন করি রাজনীতিকদের সঙ্গে, তো অপবিশ্বাস রাজনীতিক এমপি, এখানে সে তারকা না। তারকা মানে তার ওই চলচ্চিত্রের ইমেজ না। আমি বলছিলাম যে ওই অপবিশ্বাস যখন নাকি প্রোগ্রাম ডিপার্টমেন্টের প্রোগ্রামে যাচ্ছে, তখন তার পারিশ্রমিক ঠিক আছে, কিন্তু যখন সে পাবলিক মানে কি বলে লিডার, মানে সে এমপি হয়ে নীতি নির্ধারণ করতে চায়, তার মানে তার কিছু বক্তব্য আছে দেশ সম্পর্কে, দেশের নীতি প্রণয়ন সম্পর্কে, তখনও কি তাহলে ধরেন আপনাকে দেবে 2,000 টাকা, আর অপবিশ্বাস পাশাপাশি থাকলো তাকে দেবে 25,000 টাকা, এরকম কি হওয়া উচিত? অপবিশ্বাস তো রাজনৈতিক নেতৃত্বে হয় নাই, তাকে তো সেই হিসেবে রাখা হয়েছে যে তারকারা কেন রাজনীতি করতে চান, রাজনীতি করতে চেয়েছিল, ঠিক আছে, সে তো আওয়ামী লীগের কেউ না। কথাটা খেয়াল করেন, তাকে কিন্তু ডাকা হয়েছে তারকা হিসাবে, কিন্তু উনি তো আওয়ামী লীগের কেউ না, এবং আওয়ামী লীগও তাকে কোন রকম পদ দেয় নাই, আওয়ামী লীগ তাকে এমপিও মানে নাই। উনি হতে চেয়েছেন, যারা হয়েছেন তাদেরকে আনেন না। ফেরদৌসকে আনেন, ফেরদৌস তো হয়ে গেছে, ফেরদৌসকে আনেন। ক্রিকেট তাদেরকে সাকিব আল হাসানকে আনেন, আনতে পারবেন? আনেন না। আনেন, আপনাকে আনতে হলে ক্যাশ আর কাইন দুইটার যে কোনো একটা প্রয়োগ করে আনতে হবে। হয় আপনি ক্যাশ টাকা দিবেন, অথবা তাকে আপনি কোনো একটা সুযোগ সুবিধা দিবেন, অথবা আপনি আপনার পার্সোনাল রিলেশন দিয়ে নিয়ে আসবেন। এই তিনটার কোনো একটা করতে হবে।